Hello everyone, I'm Irfan Habib, currently a second year MBBS student from AIMS Bhubaneswar. I've cleared my NEET in 2022 with All India rank 594 under a score of 685. আমরা চ্যাপ্টার নাম্বার 6 ক্লাস 12 এর ইভলিউশন বা বিবর্তন সম্বন্ধে পড়ছিলাম, যেখানে আমরা এখন অবধি জীবনের উৎপত্তি শিখেছি, কিভাবে জীবনের উৎপত্তি হয়েছিল প্রথম, এবং সেই উৎপত্তির বিভিন্ন রকম তত্ত্বগুলি। তার মধ্যে সব থেকে অ্যাকসেপ্টেড তত্ত্ব যেটা ছিল সেটি হচ্ছে রাসায়নিক বিবর্তন। আর রাসায়নিক বিবর্তনের পরে আমরা জেনেছি যে সেই এত যে বিবর্তন বললাম, সেই বিবর্তনের বিভিন্ন প্রমাণগুলি কি কি, এবং কিভাবে একটি নির্দিষ্ট প্রকার থেকে বিভিন্ন ধরনের অন্যান্য প্রজাতির সৃষ্টি হয়, যেটাকে আমরা বলেছিলাম অভিযোজিত বিকরণ। এবং আমরা জেনেছি বায়োলজিক্যাল ইভলিউশন সম্পর্কে, কিভাবে বিবর্তন হয়, জীব গুলি কিভাবে বিবর্তন হচ্ছে। সেখানে আমরা মেকানিজম অফ ইভলিউশনে পড়েছিলাম ডারউইনের তত্ত্ব অনুযায়ী প্রাকৃতিক নির্বাচন, এবং পরবর্তীতে সেটাকে প্রুভ করেছিল যে হুগোডিভিডিস যে মিউটেশনের মাধ্যমে সল্টেশন একটা প্রসেস হয়, যেখানে একটি ধাপে বৃহৎ পরিবর্তনের মাধ্যমে নতুন প্রজাতির সৃষ্টি হচ্ছে। হার্ডি ওয়েনবার্গ তার প্রিন্সিপালের মাধ্যমে প্রুভ করেছিলেন যে কিছু কিছু ফ্যাক্টর, যেমন জিনের প্রবাহ, তাই তো, জিনের প্রবাহ, জেনেটিক ড্রিফট, এই সমস্ত জিনিস না হলে কোনো একটা পপুলেশন বা জনগোষ্ঠীর মধ্যে সেটা সবসময় অ্যালিলের যে ফ্রিকোয়েন্সি সেটা কনস্ট্যান্ট থাকে। ওকে, তো নাও এবার আমরা যেগুলো দেখতে যাচ্ছি সেগুলি হচ্ছে ইভলিউশনের একটা ব্রিফ বা সংক্ষিপ্তে আমরা পৃথিবীর মধ্যে ঘটে যাওয়া সমস্ত বিবর্তনগুলি জানতে চাইছি। এবার আমরা সেখানে শুরু করেছিলাম যে কিভাবে পৃথিবীতে প্রথমে এসেছিল। আহ একদম প্রথমে কি এলো, প্রথমে জলের মধ্যে সৃষ্টি হয়েছিল, তাই তো, বিভিন্ন রকমের অ্যালগি, প্লান্ট, উদ্ভিদগুলি, এবং উদ্ভিদগুলি প্রথম টেরেস্ট্রিয়াল বা স্থলের মধ্যে চলে আসে। তারপর যখন তারা যখন স্থলে আসে, স্থলের মধ্যে যখন খাদ্য তৈরি শুরু হয়ে যায়, তখন সেখানে প্রাণীরাও আসতে শুরু করে দেয়। এবং সেখানে এরকমই কিছু প্রাণী, মাছের মতো কিছু প্রাণী এসেছিল, যেগুলোকে লোফিন বলেছিলাম। একটা এরকমই লোফিন আমরা কিছু বছর আগে পেয়েছি, তাই তো, সেটার নাম হচ্ছে, যেটা আমরা কোথায় পেয়েছিলাম, ইথিওপিয়ায়, তাই তো, সিলাকান্থ নাম দেওয়া হয়েছিল। এবং ঠিক এরকমই আরো নতুন নতুন জিনিস আমরা তারপর সেখানে জানতে পেরেছি যে যখনই এদের মধ্যে বিবর্তন হচ্ছে, তো বিবর্তন এরকমই নয় যে র্যান্ডমলি করতে হচ্ছে, বিবর্তন একটা স্টেপকে ফলো করে, তাই তো। যেমন প্রথমে সেখানে উভচর, তারপরে সেখানে সরীসৃপ, তারপরে সেখানে এলো সরীসৃপদের মধ্যে বড় বড় সরীসৃপ গুলি, লার্জ, তো একদম দৈত্যাকার সরীসৃপ গুলি, যেগুলিকে আমরা নাম দিয়েছিলাম ডাইনোসর। এবং এই ডাইনোসরের মধ্যে আমরা ডাইনোসরের নাম জানি টাইনোসরাস রেক্স, যেটি একটি বৃহৎ, বড় এবং কার্নিভরাস টাইপের, অর্থাৎ মাংসাশী। কিন্তু 65 মিলিয়ন ইয়ার্স আগো, প্রায় 65 মিলিয়ন বছর আগে কি হয়েছে, হঠাৎ করে পৃথিবী থেকে এই ডাইনোসর গুলি হারিয়ে যায়, কোনো একভাবে বিলুপ্ত হয়ে যায়। এবার কারণটা এক্স্যাক্টলি ঠিক জানা নেই। অনেকের মতে তারা পাখিতে পরিবর্তিত হয়ে গেছে, আবার অনেকের মতে তারা বৃহৎ আকার জলবায়ু জলবায়ু পরিবর্তন হওয়ার কারণে, আবার অনেকে বলে যে পৃথিবী বাইরে থেকে উল্কাপিণ্ড এসে পৃথিবীতে আঘাত করেছিল বলে। তো এরকম বিভিন্ন ধরনের কনসেপ্ট রয়েছে। তবে এটা মানে দেওয়া হয় যে না, এদের মতো অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র, ডাইনোসরের মতো দেখতে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সরীসৃপ এখনো এক্সিস্ট করে এই পৃথিবীতে। আচ্ছা, এখানে তুমি একটা প্যাটার্ন ফলো করতে পারো, যে কিভাবে দেখো, এই যে আর্লি রেপ্টাইল যেগুলো 350 মিলিয়ন বছর আগে এসেছিল, সেখান থেকে ওরা কি করলো, ওদের মধ্যে কিছু ছিল, ঠিক আছে, ওদের মধ্যে কিছু জলের মধ্যে গেল, ফরমেশন হলো টার্টেলের। এবং আরেক দল গেল সাইনাপসিস, আলাদা সরপসিস এবং সাইনাপসিস দুটো ভাগ হয়ে গেল। সরপসিসের মধ্যে কিছু হলো টার্টেলে, তাই তো, বা কচ্ছপ, সমুদ্র কচ্ছপ যেটাকে বলছি। আর হচ্ছে লিজার্ড। এখান থেকে কি কি আসে দেখো, একই রকমের লিজার্ড, সাপ, তুয়াতারা, আর কুমির। এগুলো হলো এক জায়গা থেকে, সরপসিস থেকে। সাইনাপসিস থেকে কি কি এলো, আর হ্যাঁ, সরপসিসের মধ্যে আর কি কি ছিল। এবার সরপসিসের মধ্যে দেখো, সরপসিসের মধ্যে টার্টেল প্রথমে নিজে আলাদা হয়ে গেল, থাকলো কি কে, তার মধ্যে আলাদা হয়ে গেল লিজার্ড, ঠিক আছে, আলাদা হয়ে গেল সাপ এবং তুয়াতারা। আর এই বাকিগুলোর মধ্যে থেকোডন, থেকোডন কাদের বলেছিলাম, যাদের কাছে দাঁত রয়েছে এবং দাঁতগুলি ফিক্সড জোয়ালের মধ্যে, ঠিক আছে, থেকোডন, যেটা এখন বিলুপ্ত হয়ে গেছে। আর এদের মধ্যেই একটা গ্রুপ ছিল, সেটা হচ্ছে ডাইনোসর, এই দৈত্যাকার সরীসৃপ গুলি, যেটা 65 মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে যায়।
Okay? আর ওদের মধ্যে থেকেই মনে করা হয় যে এইগুলি পরবর্তী হয়তো পাখি রূপে পরিণত হয়ে গেছে। আরেকটা ভাগ হচ্ছে যে জলের মধ্যে চলে যায়, সেটা হচ্ছে ক্রোকোডাইল। আর এই যে সাইনাপসিড গুলি ছিল, সাইনাপসিড এর মধ্যে প্রথম যে এসেছিল সেটা হচ্ছে পেলিসোরাস, এদের নাম হচ্ছে পেলিকোথেরাস, যেটা এখন বিলুপ্ত, যেটি এখন বিলুপ্ত। সেখান থেকে আসে থেরাপসিড গুলি। থেরাপসিড গুলি দেখো অনেকটা বর্তমান যুগের বিভিন্ন স্তন্যপায়ীগুলির মতো, তাই তো? সেখান থেকে আলটিমেটলি বর্তমান যুগের ম্যামাল বা স্তন্যপায়ীরা সৃষ্টি হয়েছে। তো এখান থেকে কোয়েশ্চেন যদি ফ্রেম করে, তো কিরকম ফ্রেম হতে পারে? তো কোয়েশ্চেন ক্যান বি আস লাইক যে কি সরব সিড থেকে কোনটি উৎপন্ন হয়েছে, কোনটি উৎপন্ন হয়নি, এদের মধ্যে তোমাকে ম্যামাল দিয়ে দেবে, বা দিয়ে দেবে থেরাপসিড, বা দিয়ে দেবে পলিকোসেরাস। তো এগুলি হচ্ছে নয়, এগুলি কোথেকে হয়েছে? এগুলো সাইন্যাপসিড থেকে। তাহলে আর্লি থেকে দুটো হলো, সৌরভসিড আর সাইন্যাপসিড। সৌরভসিডের মধ্যে কিছু গিয়ে সমুদ্রকচ্ছ তৈরি করলো। এবার এটা জিজ্ঞেস করা হয় যে কোন যুগে কোনটি ছিল। যেমন যে ভালো করে লক্ষ্য করো, ডাইনোসর কোন যুগে ছিল? টারশিয়ারি যুগে। টারশিয়ারি যুগে ডাইনোসর ছিল, ঠিক আছে। আর থেরাপসিডরা কোন যুগে এসেছিল? এটা অনেকটা ট্রায়াসিক যুগের মধ্যে, ট্রায়াসিক যুগে। আর মনে করা হয় যে জুরাসিক ক্রিটেসিয়াস এটা হচ্ছে ডাইনোসরের সব থেকে লাইক ডোমিনেন্ট পিরিয়ড, আর টারশিয়ারি দিকে তারা বিলুপ্ত হয়ে যায়। ওকে। আর কোয়াটারনারির পরবর্তীতে এই বর্তমান যুগের যে সমস্ত জীবগুলো দেখতে পাচ্ছি, এগুলির আবির্ভাব হয়েছে। ওকে। থেকোডন্ডের আবির্ভাব হয়েছিল পার্মিয়ান যুগে। কার্বনিফেরাস যুগে এই সমস্ত সাইনাপসিস সৌরভসিল গুলো বিভক্ত হয়ে যায়, ঠিক আছে। এরকমই একটা বিবর্তনের প্যাটার্ন, বিবর্তনের পদ্ধতি দেখা যায় উদ্ভিদের ক্ষেত্রে। উদ্ভিদের ক্ষেত্রে কি দেখা যায়? যে প্রথমে এগুলো হচ্ছে বিভিন্ন রকম যুগগুলি, যে প্যালোজোইক, মেসেনজোইক, সিনেজোইক। এগুলো একটা একটা কাল মনে করা হয়, যে বলে না বছর যুগ এরকম কিন্তু কাল। তো সেই প্রথমে সেখানে এসেছিল ক্লোরোফাইট। ক্লোরোফাইট এর কিছু পূর্বপুরুষ, তার মধ্যে কিছু আবার ছিল যাদের মধ্যে ট্রাকিয়া ছিল, তাদেরকে বলছিলাম ট্রাকিওফাইট পূর্বপুরুষ। এবং এই ক্লোরোফাইট থেকে একদল বেরিয়ে গিয়ে একটা টারশিয়ারি যুগে বা বর্তমান যে এই যে সিনোজুইক কালের টারশিয়ারি বা কোয়াটারনারি যুগে সৃষ্টি করেছিল ব্রায়োফাইট। ব্রায়োফাইট বর্তমানে যে প্ল্যান্ট গুলো দেখতে পাওয়া যায়, তাই তো? এদের মধ্যে যে ট্রাকিওফাইট গুলি ছিল, ট্রাকিওফাইট গুলি থেকে তৈরি হয় জস্টেরোফাইলাম। জস্টেরোফাইলাম, জস্টেরোফাইলাম থেকে লাইকোপসর্টস। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। রাইনিয়া মনে রাখতে হবে সিলোফাইটন। দেখো সিলোফাইটন, সিলোটাম পড়েছিলাম না? সিলোটাম, সিলোটাম ছিল টেরিডোফাইটে। তো এখান থেকে দেখো ফার্ন, তারপর সিনোপসিডস, এই সমস্ত গুলি সৃষ্টি হচ্ছে। আর জিঙ্কো, তাই তো, কনিফার্স, এগুলি। আর সিলোফাইটন থেকে তৈরি হয় প্রোজিমনোস্পার্ম। প্রোজিমনোস্পার্ম থেকে সিডেড ফার্ম গুলি, সেখান থেকে মনোকটিলেটন্স, ডাইকটিলেটন্স, অ্যাঞ্জিওস্পার্ম গুলি সৃষ্টি হতে শুরু করেছে। তো এভাবে জিজ্ঞেস করা হয় যে কোনটি থেকে কোনটার উৎপত্তি হয়। তো মোর অরলেস অনেকটা কিভাবে মনে রাখা জিনিসগুলো, তো চেষ্টা করবো একটা ফ্লো চার্ট কি, জাস্ট নট এভরিথিং লাইক লাইকোপসোড এইসব জিনিস অত জিজ্ঞেস করা হয় না, বাট সিনোপসিড গুলি বা ফার্ন, জিঙ্কো, কনিফার্স, তাই তো, ব্রায়োফাইট গুলি, মনোকটিলেটন, ডাইকটিলেটন, অ্যাঞ্জিওস্পার্ম, এদের উৎপত্তি সম্বন্ধে জিজ্ঞেস করা হয়, এবং এটা কোন যুগ উৎপত্তি হয়েছে সেটাও জিজ্ঞেস করা হয়। যেমন জিঙ্কো ক্রেটেসিয়াস যুগে হয়েছিল। জুরাসিক যুগে কি ছিল? জুরাসিক যুগে এই হার্বেসিয়াস লাইকোপড গুলি, ফার্ন গুলি, কনিফার গুলি। আর কোয়াটারনারি যুগে এই ব্রায়োফাইট গুলি সৃষ্টি হয়েছে। ব্রায়োফাইট, বিভিন্ন রকম অ্যাঞ্জিওস্পার্ম গুলি। অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে মনোকটিলেটন, প্লুরিকুলেটন দুটি কোয়াটারনারি যুগেতেই পাওয়া যায়। বেশ, তাহলে এটা ছিল বেসিক একটা ওভারভিউ যে কিভাবে বর্তমান যুগের স্তন্যপায়ীরা সৃষ্টি হয়ে, বিবর্তিত হয়ে সৃষ্টি হয়েছে। তো সেখানে আসে যে বর্তমান প্রথম যে স্তন্যপায়ীগুলি ছিল, সেই স্তন্যপায়ীগুলি কিরকম ছিল? স্ক্রুর মতো, সূচো, শু, শু বা সূচোর মতো প্রথম স্তন্যপায়ীগুলি ছিল, সূচোর মতো। দেখতে পাচ্ছি এখানে অনেকটা এই যে কিছু কিছু স্তন্যপায়ী এরকম থিকোডন টাইপের। ওকে। এদের ফসিল এখনো পাওয়া যায়, এবং ফসিল গুলি খুবই ছোট ছোট হয়, সূচোর মতো। স্তন্যপায়ীগুলি ভিভিপেরাস, বা এরা জরায়ুজ হয়, অর্থাৎ জরায়ুর মধ্যে উম যে ভ্রূণটি রয়েছে, ভ্রূণটি মায়ের অভ্যন্তরে জরায়ুর মধ্যে সুরক্ষিত থাকে। তো এরা হচ্ছে ভিভিপেরাস। স্তন্যপায়ীরা সাধারণত বাকিদের তুলনায় অনেক বেশি চালাক হয়, তাই তো, অনেক বেশি বুদ্ধিমান হয়। এবং এদের ক্ষমতা রয়েছে, এরা বিভিন্ন রকম বিপদকে শনাক্ত করতে পারে এবং সেটা থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারে। রেপটাইলস, এবার যখন আমরা রেপটাইলস যখন পৃথিবীতে সরে গেল, মানে সরীসৃপদের যুগ যখন চলে গেল, তো সেই যুগটা কিসের এলো? সেই যুগটা চলে এলো ম্যামালস।
যখন রেপটাইলস কেম ডাউন, সরীসৃপ বা ডাইনোসর গুলি যখন বিলুপ্ত হয়ে গেল পুরো পৃথিবীতে, তখন স্তন্যপায়ীদের ডমিনেন্স শুরু হয়ে গেল। সাউথ আমেরিকায় কিছু ম্যামাল ছিল এই সময়। কিছু এমন স্তন্যপায়ী পাওয়া যায় যেগুলি ঘোড়া, তারপর র্যাবিট, তাই তো, ঘোড়া, খরগোশ এবং ভাল্লুক, হিপোপটেমাস বা জলহস্তী, এদের অনেক সিমিলার সিমিলার টাইপের অনেক অর্গানিজম পাওয়া যেত। এবার এগুলি কেন পাওয়া যায় সাউথ আমেরিকার মধ্যে এখনো? কারণ কন্টিনেন্টাল একটা ড্রিফট হয়েছে। হোয়াট ইজ কন্টিনেন্টাল ড্রিফট? কন্টিনেন্টাল ড্রিফট মানে মহাদেশীয় সঞ্চারণ। আমরা জানি যে আগে কি ছিল, এক সময় ছিল যখন এই সাউথ আমেরিকা এন্ড নর্থ আমেরিকা কানেক্টেড ছিল, বাট কন্টিনেন্টাল ড্রিফট হওয়ার কারণে সাউথ আমেরিকা নর্থ আমেরিকা থেকে আলাদা হয়ে গেছে। তাই এই কারণে এই কন্টিনেন্টাল ড্রিফটের জন্য, তাই তো, এই নর্থ আমেরিকার যে উত্তর আমেরিকার প্রাণীগুলো দক্ষিণ আমেরিকার প্রাণীগুলো থেকে কি হয়, যখন দেখো এরা আগে আলাদা আলাদা একসঙ্গে ছিল, সরি, আগে এরা আলাদা আলাদা ছিল। যখন এরা ফিউজ হলো, উত্তর আমেরিকা যখন দক্ষিণ আমেরিকার কাছে এলো, তো উত্তর আমেরিকার প্রাণীগুলি তখন দক্ষিণ আমেরিকার প্রাণীদের উপর কি হলো, প্রভাব ফেলতে লাগলো। ওই জন্য ধীরে ধীরে এরা কি হতে লাগে, আধিপত্য হওয়ার কারণে ধীরে ধীরে কিছু কিছু দক্ষিণ আমেরিকার প্রাণীগুলি বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, এমনটাই দেখা যায় অস্ট্রেলিয়ার মধ্যে। অস্ট্রেলিয়া মহাদেশে কি হয়, যে থলিযুক্ত স্তন্যপায়ীগুলি ছিল, পাউস এনিমাল, যেমন ক্যাঙ্গারু ট্যাঙ্গারু, এরা সার্ভাইভ করে যায়। কেন? কারণ এদের কোনো কম্পিটিশনই ছিল না। কারণ আমরা জানি অস্ট্রেলিয়া কন্টিনেন্টটা, এই মহাদেশটা সম্পূর্ণরূপে বাকি মহাদেশের থেকে আলাদা, তাই তো। সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাওয়ার কারণে তাদেরকে কোনো প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়নি। এবার যখন কোনো প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়নি, তাই এরা কি করেছে, এরা টিকে গেছে। কিন্তু অন্যদিকে সাউথ আমেরিকার যে স্তন্যপায়ীগুলি ছিল, যেহেতু এরা নর্থ আমেরিকার স্তন্যপায়ীদের সঙ্গে প্রতিযোগিতা করে, এবং নর্থ আমেরিকার স্তন্যপায়ীরা তখন এদের উপর আধিপত্য বিস্তার করে, এবং এদের সংখ্যা ধীরে ধীরে কমে যেতে শুরু করে। ঠিক আছে, ওকে। এবার সবার শেষে আমি যেটা জানতে চাইছি যে কিছু এমন স্তন্যপায়ী রয়েছে যা জলের মধ্যে বসবাস করে। যেমন আমরা জানি তিমি রয়েছে, ডলফিন রয়েছে, সিল, তাই তো, এবং সমুদ্র গরু যেগুলোকে বলি সি কাউ, এগুলি। ঠিক আছে, তো এবং ছোটবেলা হয়তো তোমরা ঘোড়ার বিবর্তনের কাহিনী, তাই তো, তারপর হাতি, কুকুর, ঘোড়া, বাইনে, এগুলো রয়েছে। তবে ঘোড়ারটা আমরা অনেক শুনেছি, তাই তো, ইকুইনাস টিকুইনাস এগুলো পড়ানো হতো আগে। সব থেকে সাকসেসফুল স্টোরি যেটা, তবে বিবর্তন সবচেয়ে যেটা সফল গল্প, সেটা হচ্ছে ভাষাগত দিক থেকে দক্ষ এবং আত্মসচেতন, দক্ষ, স্কিলড অ্যান্ড সেলফ কনসিয়াস মানুষের। এটা সব থেকে গুরুত্বপূর্ণ ফিচার, যেটা মানব শ্রেণীকে খাদ্য শৃঙ্খলের টপে নিয়ে আসে। তাই তো, শীর্ষে আমরা কেন অবস্থান করি? কারণ আমাদের কাছে একটা স্পেশাল ফিচার রয়েছে, সেটা হচ্ছে সেলফ কনসিয়াসনেস, আত্মসচেতনতা রয়েছে। নিজের শরীরে কি হচ্ছে, নিজের সারাউন্ডিং আছে, সেটা সম্বন্ধে আমরা নিজেদের শরীর নিয়ে আমরা কনসিয়াস। ঠিক আছে, কনসিয়াসনেস তো সবারই আছে, যে বাহ্যিক পরিবেশে কি হচ্ছে, তাপমাত্রা বাড়লে নিজেকে প্রোটেক্ট করতে হবে, এই সমস্ত তো সব প্রাণীতেই ছিল। কিন্তু নিজেকে নিয়ে ধারণ, নিজের শরীরে কি হচ্ছে, নিজের ইতে হচ্ছে, এই সেলফ কনসিয়াসনেসটা সব থেকে মোস্ট ডেভেলপ হচ্ছে স্তন্যপায়ীদের। এবং এই সব গল্পটাই হচ্ছে সব থেকে বিবর্তনের সব থেকে ইন্টারেস্টিং বা সাকসেসফুল সফল গল্প একটা। ওকে, তো জিওলজিক্যাল স্কেলে আমরা বিবর্তন দেখেছি বিভিন্ন প্রাণী এবং বিভিন্ন উদ্ভিদের। এবার আমরা যেটা জানতে চেয়েছি সেটা হচ্ছে মানুষের উৎপত্তি কিভাবে হলো, মানুষের উৎপত্তি এবং বিবর্তনের কাহিনী। ওকে, তো মোটামুটি 15 মিলিয়ন ইয়ার্স আগো, 15 মিলিয়ন বছর আগে, কিছু প্রাইমেট, তো কিছু প্রাইমেট নাম ছিল ডায়োপথিকাস এবং রামাপেথিকাস। ঠিক আছে, ডায়োপথিকাস এবং রামাপেথিকাস এরা ছিল। এবার আমরা ডায়োপথিকাস এবং রামাপেথিকাস এদের অস্তিত্ব ছিল। পরে এদের শরীরটা কিরকম ছিল, এদের শরীরটা লোমে ঢাকা ছিল। কেমনটা? অনেকটা ঠিক বর্তমান যুগের শিম্পাঞ্জি বা গরিলাগুলির মতো। ওকে, রামাপেথিকাসটি লাইক অনেকটা রামাপেথিকাস দেখো, তাহলে দেখো ডায়াবেটিকাস ছিল আর রামাপেথিকাস। তো ডায়াবেটিকাসটা মোরালেস গরিলা শিম্পাঞ্জি গুলির মতো, আর রামাপেথিকাসটা অনেকটা বর্তমান যুগের মোর ম্যান লাইক ছিল। ডিসেন্ট হচ্ছে না ডায়াবেটিকাস থেকে রামাপেথিকাস। ওকে, আর ডায়াবেটিক্সটা অনেকটা কার মতো ছিল দেখতে, এপের মতো। এদের দেখতে গরিলা চিম্পাঞ্জির মতো, কিন্তু বেশি মানুষ সদৃশ্য কোনটা ছিল, সেটা হচ্ছে রামাপেথিকাস। জিজ্ঞেস করা হয় যে ডায়াবেটিকাস এবং রামাপেথিকাসের মধ্যে কোনটি বেশি মানব সদৃশ, সেটা হচ্ছে রামাপেথিকাস। এবার রামাপেথিকাসটি এর কিছু কিছু জীবাশ্ম, তাই তো, এরকম মানুষের মতো, মানুষের বোনের মতো অনেক মানুষের মতো অনেক হাড়ের জীবাশ্ম পাওয়া, অস্থি সদৃশ জীবাশ্ম কোথায় পাওয়া গেছে?
ইথিওপিয়া এবং তানজেনিয়ার মধ্যে। তোমরা ফিগার 6.11 যদি দেখো, এখানে দেখতে পাচ্ছ, এ দেখো বর্তমান, এটা একটা অ্যাডাল্ট মানুষ, বর্তমান যুগের আধুনিক মানুষ, তাই তো, আধুনিক যুগের মানুষ। আর একটা বেবি সিম্পাঞ্জি আর একটা অ্যাডাল্ট সিম্পাঞ্জি। তো কোনটার সঙ্গে বেশি সিমিলার হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে বেবি সিম্পাঞ্জি যেটা রয়েছে, শিশু সিম্পাঞ্জির সঙ্গে মানুষের স্কাল বা মানুষের খুলির অনেকটা সিমিলারিটি রয়েছে, তাই তো। দেন অ্যাডাল্টের তুলনায় বেবি বা যেটা শিশু, তার সঙ্গে অনেকটা বেশি সাদৃশ্য রয়েছে, দেখতে পাচ্ছ। ওকে। তো এরকমই পাওয়া গেছিল ইথিওপিয়া এবং তানজানিয়ায় প্রথম এরকম কিছু মানব সদৃশ হাড়ের কিছু জীবাশ্ম পাওয়া যায়। কিছু জীবাশ্ম ছিল যেগুলি, এবার এখান থেকে আমরা এটা পাই দে রিভিল দ্য হোমিনিড ফিচার্স লিডিং টু। এবার এই জীবাশ্মগুলি থেকে মানব বৈশিষ্ট্যের উপস্থিতিকে এটা বিশেষ করা যায় যে প্রায় 3 থেকে 4 মিলিয়ন বছর আগে, তাই তো, 3 থেকে 4 মিলিয়ন বছর আগে মানুষের মতো কিছু প্রাইমেট এই ইস্টার্ন আফ্রিকাতে হেঁটেছিল। ইস্টার্ন আফ্রিকাতে হেঁটেছিল মানে ইস্টার্ন আফ্রিকার এই অঞ্চলগুলিতে, পূর্ব আফ্রিকার এই অঞ্চলগুলিতে এরা বসবাস করতো, ঠিক আছে। এবার কিন্তু এদের হাইট যদি দেখা যায়, এদের জীবাশ্ম থেকে এদের আইডিয়া করা হয় যে এদের হাইট 4 ফিটের তুলনায় বেশি হতো না। এবং কিন্তু এরা কি করতে পারতো, সোজা হয়ে হাঁটতে পারতো, ইরেক্ট হাঁটতে পারতো, সোজা হয়ে হাঁটতে পারতো। 2 মিলিয়ন বছর আগে অস্ট্রালোপিথিসাস, 2 মিলিয়ন বছর আগে মনে করা হয় যে পূর্ব আফ্রিকার যে তৃণভূমি অঞ্চলগুলি ছিল, সেখানে কিছু অস্ট্রালোপিথিশিয়ান বসবাস করতো। এবার কি প্রুফ হয়? আহ, এখানে অনেক এরকম প্রুফ পাওয়া যায় যে এরা পাথর দিয়ে বিভিন্ন রকম অস্ত্র তৈরি করতো এবং অস্ত্র তৈরি করে নিজেদের শিকার সম্পন্ন করতো। কিন্তু এরা প্রধানত যেটা খেত সেটা ছিল ফল। Okay? কিছু কিছু এদের মধ্যে যে যে হাড়গুলি পাওয়া যায় তার মধ্যে অনেক হাড় ছিল যেগুলি অন্য অন্য রকমের, ঠিক আছে, একই রকমের ছিল না। তো প্রথম যেটা হিউম্যান লাইক বিইং দেখতে পেয়েছি, তাই তো, এই যে যেটাকে দেখলাম যে অনেকটা নিজেদের অস্ত্র তৈরি করছে, নিজেদের মতো খাবার তৈরি করতে, ফুল ফল ভক্ষণ করছে, ঠিক আছে। তো এই জীবটিকে হোমিনিড বলা হয়েছিল, অর্থাৎ প্রথম মানব সদৃশ জীব, যেটাকে আমরা বলি হোমো হ্যাবিলিস, মানব সদৃশ প্রথম। আর এদের যে মস্তিষ্কের আয়তন ছিল সেটা কত ছিল? 650 থেকে 800 সিসি। সিসি একটা ইউনিট, ঠিক আছে, ব্রেন ক্যাপাসিটি মেজার করার বা মস্তিষ্কের আয়তন মেজার করার জন্য। এবার এরা কি করতো? এরা সাধারণত মাংস খেত না। এরা প্রধানতই কি ছিল? শাকাহারী ছিল। ফসিলস, এটা তার এই লাইনটা ইম্পর্টেন্ট যে দে ডিডন্ট ইট মিট, তাহলে এরা প্রধানত ফল এগুলোই খেত, ঠিক আছে, ফল। ফসিল যেটা জাভাতে পাওয়া যায় 1891-এ, 1891 খ্রিস্টাব্দে, জাভার মধ্যে একটি জীবাশ্ম পাওয়া যায় যেটা দেখা যায় যে এটাই তখন পরবর্তী পরবর্তী পর্যায় সম্বন্ধে আমাদের একটা হিন্ট দেয়। সেটা কি? 1.5 মিলিয়ন বছর আগে, তাহলে 2 মিলিয়ন বছর আগে কি হলো? প্রথম হোমো হ্যাবিলিস বা প্রথম ম্যান লাইক হোমো হ্যাবিলিস, অস্ট্রালোপিথিয়াস, ঠিক আছে, প্রথম ম্যান লাইক। তারপর সেখান থেকে এলো 1.5 মিলিয়ন ইয়ার্স আগে হোমো ইরেকটাস। ইরেকটাস কথা এসে মানে এরা চলতে পারে কিভাবে? সোজা হয়ে। এদের মস্তিষ্কের সাইজটা আরো বড় ছিল, প্রায় 900 সিসির কাছাকাছি, 900 সিসি। আর মনে করা হতো যে হোমো ইরেকটাস গুলি মাংসও খেত। তারপরে এলো 1400 সিসি ওয়ালা নিও নিয়ানডারথাল। এই নিয়ানডারথাল মানুষের মস্তিষ্কটা 1400 ছিল। এবং এরা কোথায় বসবাস করতো? এরা প্রধানত পূর্ব এবং মধ্য এশিয়াতে, প্রায় 1 লাখ থেকে 40 হাজার বছর আগে। এটা অনেক রিসেন্ট, তাই তো। এবং এরা নিজেদের শরীরকে বিভিন্ন বিভিন্ন তাই তো ছাল বাল এগুলো দিয়ে নিজেদেরকে কভার করে রাখতো, নিজেদের শরীরকে ঢেকে রাখতো। এবং মরে যাওয়ার পরে এরা নিজেদেরকে মৃত রূপে সমাধিস্থ করে রাখতো। যারা মরে গেছে তাদেরকে সমাধিস্থ করে দিত, ঠিক আছে? তো এটা এই দুটো ফিচার খুবই ইম্পর্টেন্ট। তারপরে হোমোসেপিয়েন্স প্রথম, তাহলে হোমোসেপিয়েন্স কোথায় আবিষ্কার প্রথম এসেছিল? তো হোমোসেপিয়েন্স অ্যারোজ ইন আফ্রিকা। আফ্রিকার মধ্যে হোমোসেপিয়েন্সদের উদ্ভব ঘটেছিল। এবং তারপরে এরা বিভিন্ন মহাদেশের মধ্যে ছড়িয়ে যায় এবং বিভিন্ন বর্তমান যুগের যে সমস্ত আহ, ভিন্ন ভিন্ন রঙের ভিন্ন ভিন্ন, তো স্বতন্ত্র স্বতন্ত্র জাতিতে পরিণত হয়ে যায়। তো এটা কখন হয়েছিল? আইস এজ যেটাকে বলি আমরা, যখন পুরো পৃথিবীতে পুরো ঠান্ডা হয়েছিল, তো 75 থেকে 10 হাজার বছর আগে, 75,000 থেকে 10 হাজার বছর আগে
হোমোস্যাপিয়েন্সদের আবির্ভাব হয়। কোথায়? আফ্রিকায়। আর প্রি হিস্টোরিক কেভ, মানে আদিমকালের অনেক এরকম প্রাগৈতিহাসিক গুহা চিত্রের প্রকাশ প্রথম আমরা পাই 18,000 বছর আগে, যেটা 18,000 বছর আগে গুহার মধ্যে বিভিন্ন রং টং করতে শুরু করে দেয়। এরকমই একটা কেভ পেন্টিং দেখা যায় ভীমবেটকা, যদি তোমার ভীমবেটকায় কখনো যাও, ভীমবেটকা এরকম একটা আশ্রয়স্থলের মধ্যে পাথরের মধ্যে বিভিন্ন রকম এরকম পেন্টিং দেখতে পাওয়া যায়। এগ্রিকালচার, মানুষেরা নিজেরা কবে থেকে কৃষি কাজ শুরু করলো? প্রায় 10,000 বছর আগে। আর বাকি সমস্ত এভাবেই পরবর্তী ঘটনাগুলি মানব সভ্যতার বিকাশ এবং অবমাননাটা ইতিহাস। তারপরে সেখান থেকে কিভাবে চাকা তৈরি করলো মানুষ, মানুষ কিভাবে নগরায়করণ, তাই তো, সভ্যতার সমস্ত জিনিসগুলো বেশি আসে পরে। তো আমাদের এখানে জানা কি কি জরুরি, যে প্রথমে এলো, প্রথমে ছিল ড্রায়োপেথিকাস অ্যান্ড রামাপেথিকাস। ঠিক আছে, যেটা অনেকটা নিজেরা গরিলা এবং শিম্প্যাঞ্জির মতো দেখতে ছিল। ঠিক আছে, সেখান থেকে রামাপেথিকাসটা অনেকটা মানুষের মতো ছিল, এবং 3 থেকে 4 মিলিয়ন বছর আগে এরকমই হোমিনিড ফিচার যুক্ত কিছুতে পাওয়া গেছিল ইথিওপিয়ার মধ্যে। তারপরে আমরা পেলাম যে 2 মিলিয়ন বছর আগে, 2 মিলিয়ন বছর আগে অস্ট্রালোপিথিসিয়ান্স, যেটা হোমো হ্যাবিলিস বলছি, সেটাকে পাওয়া যায় প্রথম। কোথায়? পূর্ব আফ্রিকা তৃণভূমি অঞ্চলে। তারপরে পেলাম হোমো ইরেকটাস। তারপর সেখান থেকে গেল নিয়ান্ডারথাল। আর ফাইনালি হোমোসেপিয়েন্স আজকালকার। ওকে, দিস আর অল দ্য টাইম লাইন অফ হিউম্যান ইভলিউশন, মানব বিবর্তন। অনুশীলনীতে কি আসে? প্রথম কোশ্চেন, যে ডারউইনের নির্বাচন তত্ত্ব যেটি ছিল, ডারউইন যে সিলেকশন থিওরিটি দিয়েছিল, নির্বাচন তত্ত্ব, সেটা দিয়ে অ্যান্টিবায়োটিক গুলির যে প্রতিরোধ ক্ষমতা আছে, প্রতিরোধ ক্ষমতা কে ব্যাখ্যা করো। তো দেখো, ডারউইন বলেছিলেন, ডারউইন কিছু টার্ম ইউজ করেছিলেন, সেগুলো ছিল প্রাকৃতিক নির্বাচন, সেগুলি ছিল ফিটনেস বা যোগ্যতা। তো ডারউইনের অবজারভেশন অনুযায়ী ছিল যে এনভায়রনমেন্ট কি করে, প্রকৃতি কিভাবে নির্বাচন করে, প্রকৃতি সেগুলোকেই সিলেক্ট করে যাদের মধ্যে ফেভারেবল ভেরিয়েশন রয়েছে, যাদের মধ্যে সেই আহ, অনুকূল ভেরিয়েশন বা প্রকরণগুলি সৃষ্টি হয়েছে, এবং এরাই এদেরকে সিলেক্ট করে, আর এরাই সেই পরিবেশের মধ্যে নিজেদেরকে সক্ষম, দে আর ক্যাপাবল অফ সার্ভাইভিং। এবার যখন কোন একটা এরকম পপুলেশনের ব্যাকটেরিয়ার পপুলেশনকে, যখন একটা ব্যাকটেরিয়া পপুলেশনকে তুমি অ্যান্টিবায়োটিক এক্সপোজ করবে, when I am exposing it with in an antibiotic medium, what will happen? কি হবে? অ্যান্টিবায়োটিক মিডিয়ামে যদি এদেরকে ছেড়ে দিই, তো দেখা যায় যে এদের মধ্যে, দেখো এরকম নয় যে ব্যাকটেরিয়া গুলো কি করছে, এদের মধ্যে কিছু পপুলেশন ছিল যারা অলরেডি আগে থেকে কিছু না কোনো মিউটেশন হওয়ার কারণে তাদের মধ্যে এই রেজিস্ট্যান্স জিনগুলি ছিল, তাদের মধ্যে এই প্রতিরোধ ক্ষমতা ছিল। এবার যখন আমি অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম, তখন আমি কি করছি? অ্যান্টিবায়োটিক একটা প্রেসার দিচ্ছি, ফলে যে সাসকেপ্টেবল গুলি ছিল, যেগুলি বেশি আহ যেগুলোর মধ্যে এই প্রতিরোধ ক্ষমতা নেই, তারা মরে যাচ্ছে। তাহলে বেশি বেশি করে এই জনগোষ্ঠীর মধ্যে কোনগুলির আবির্ভাব হচ্ছে? আবির্ভাব হচ্ছে এই প্রতিরোধগুলি। আর যেহেতু এদের কম্পিটিশন কম তুলনামূলক ভাবে, তাহলে এরা বেশি বেশি করে নিজেদের গ্রোথ করবে, তাহলে আলটিমেটলি যে মিডিয়ামটা আসবে, সেই মিডিয়ামের মধ্যে আমি বেশি বেশি পরিমাণে এই প্রতিরোধকারী বা এই রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া গুলোকেই পাবো, তাই তো? আর যেগুলির মধ্যে এরকম কোনো প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়নি বা যারা এরকম রেজিস্ট্যান্স হতে পারেনি, তারা কি হবে? ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। তাই নাম্বার অফ ব্যাকটেরিয়া, রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া নাম্বার ধীরে ধীরে বৃদ্ধি পায়। ওকে, তো কনসিকুয়েন্টলি এভাবে বছরের পর বছর যখন আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করে যাচ্ছি, অ্যান্টিবায়োটিক ইউজ করে যাচ্ছি, তো আলটিমেটলি পুরো আহ, ধীরে ধীরে এই অ্যান্টিবায়োটিকের প্রতি সাসকেপ্টেবল ব্যাকটেরিয়া গুলো শেষ হয়ে যায়। আর পপুলেশনে কোন জনগোষ্ঠী বেশি বৃদ্ধি পেতে শুরু করে? এটা হচ্ছে এই প্রতিরোধ ক্ষমতাকারীগুলি। তাহলে পুরো এন্টায়ার পপুলেশনটা সময়ের সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? এন্টায়ার পপুলেশন উইল বিকেম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। ক্লিয়ার? আমরা যদি দেখতে শুরু করি, আমি লিখবো যে এনভায়রনমেন্ট ফেভারেবল ভেরিয়েশন গুলিকে সিলেক্ট করে এবং তাদেরকেই সার্ভাইভালের ক্ষমতা দেয়, তারাই নিজেদেরকে বেঁচে থাকতে সক্ষম। দে আর ক্যাপেবল অফ সার্ভাইভাল অ্যান্ড মাল্টিপ্লাই। সো ওয়েন আই এম অ্যাপ্লাইং অ্যান্টিবায়োটিক, যখন আমি একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছি কোন একটা মিডিয়ামের মধ্যে, তখন তারা শুধুমাত্র একটা স্পেসিফিক, একটা নির্দিষ্ট, এবং যারা তার প্রতি সেন্সিটিভ, সেই সমস্ত ব্যাকটেরিয়া গুলি এফেক্ট হয় এবং তাদের মৃত্যু হয়। সো দে উইল টেন টু, দে উইল ডাই অফ।
but the favorable mutation, the bacteria is having favorable mutation will survive even with the presence of অ্যান্টিবায়োটিক থাকা সত্ত্বেও এরা থাকবে সেখানে, রাইট? তাই যত বেশি ধীরে এবার ধীরে ধীরে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গুলির নাম্বার হাই হতে শুরু করবে, এবং যখন কনসিকুয়েন্টলি এভাবে অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করা হবে তখন একটা সময় আসবে যখন এন্টায়ার পপুলেশনটাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হবে। এটাই হচ্ছে ডারউইনের নির্বাচন তত্ত্ব অনুযায়ী কিভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে আমরা হেল্প করছি। বর্তমান যুগে এটা একটা খুবই ডিসঅ্যাডভান্টেজ, তাই তো? আমরা যত বেশি এবার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, ফলে আগে যে নর্মাল অ্যান্টিবায়োটিক গুলো দিয়ে ব্যাকটেরিয়াকে শেষ করা যেত, এখন যেহেতু তারা প্রতিরোধ ক্ষমতা হয়ে গেছে, তাই এখন ন্যারো স্পেকট্রাম চলে না, তখন আমাদেরকে আরো বেশি মাল্টিপল কম্বাইন্ড ড্রাগ দিতে হয় একসঙ্গে অনেকগুলো। দেখবে অনেকের মধ্যে এখন, আগে কি হতো, সর্দি কাশি হলে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে সেরে যাওয়া যেত, তাই তো? সর্দি কাশি যখন কমপ্লেক্স চলে যায়, কিন্তু বর্তমানে সেটা কাজ করছে না, বিকজ ব্যাকটেরিয়া ধীরে ধীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে সেই ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের তুলনায়। তাই আমাদেরকে অ্যান্টিবায়োটিকও দিন বাই দিন মডিফাই করতে হচ্ছে, রাইট? Next question is, find out the newspaper and popular service articles, any few fossil discoveries or controversies about evolution. এটা একটা জাস্ট স্কুল ওয়ার্ক, যে নিউজ পেপার বা যদি তোমার অনেক পপুলার সায়েন্স আর্টিকেল তুলে নাও, সেখানে দেখবে ডাইনোসরদের নিয়ে অনেক রেভিলেশন রয়েছে। যেমন অনেকে মনে করে যে ডাইনোসররা, এটাকে সব থেকে ইন্টারেস্টিং আমি যদি জুরাসিক সম্বন্ধে জানি, জুরাসিক এরার মধ্যে কিভাবে ডাইনোসররা আবির্ভাব হয়েছিল, কিভাবে তারা আহ বিলুপ্ত হয়ে যায়, ঠিক আছে? আর রিসেন্ট যুগে যদি দেখো, রিসেন্ট যুগে চায়নার মধ্যে একটা ফসিল পাওয়া গেছে, ঠিক আছে? যে ফসিলটাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে, কারণ এটা এটা অনেকটা বার্ডের মতো সিমিলার, তো মনে মনে করা হয় যে পাখির বিবর্তনের একটা স্টেপ বলে মনে করা হয়। কিন্তু দুটি জীবাশ্ম পাওয়া গেছে এবং দুটি আনফ্যামিলিয়ার, দুটি আলাদা আলাদা রকমের, ঠিক আছে? তো এটা জানবে, একটা দেখা গেছে কাকের মতো দেখতে, যেটা মনে করা হয় যে ক্রিটেশিয়াস এরাতে পাওয়া গেছিল। তো সেটা মনে করা হয় যে হ্যাঁ, এগুলো থেকে বার্ডের সৃষ্টি হয়েছিল। আর আমরা জানি ক্রিটেশিয়াস যুগে, সেই যুগগুলোতে ডাইনোসর এক্সিস্ট করতো, তো মনে করা হয় যে ডাইনোসরদের সঙ্গে সঙ্গে বার্ড গুলো ডেভেলপ হয়েছিল। আমরা সেই আহ চার্টটা দেখেছিলাম না, যে কিভাবে সেরাপসেট গুলি থেকে, তাই তো, সেরাপসেট গুলি থেকে, সরপসিট গুলি থেকে ডাইনোসর এন্ড বার্ডস ডেভেলপ হয়েছিল ক্রিটেশিয়াস যুগে। ক্রিটেশিয়াস যুগে এখানে একটা জীবাশ্ম বর্তমান যুগে পাওয়া গেছে। এরকম যদি আজকেও নিউজ পেপার খুলে দেখো, প্রত্যেকদিন কিছু না কিছু ডিসকভার হচ্ছে বিবর্তন নিয়ে। আমরা এভিডেন্স কালেক্ট করেই যাচ্ছি আমাদের বিভিন্ন তত্ত্বগুলিকে প্রুফ করার জন্য। Attempt giving a clear definition of the term species. স্পিসিস বলতে কি বোঝো? স্পিসিস বা প্রজাতি যে বলছো, সেই প্রজাতি বলতে কি বোঝো? স্পিসিস মানে প্রজাতি। দেখো, প্রজাতি হচ্ছে আহ তোমার লিভিং ওয়ার্ল্ডে পড়াতে পড়েছো বাইনোমিয়াল নোমেনক্লেচার, যেখানে আমরা দুটো জিনিস জানি, জিনাস এন্ড স্পিসিস হয়। আমরা জানি যে স্পিসিস হচ্ছে ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কির সব থেকে লোয়ার ডিভিশনে থাকে, রাইট? এখানে রয়েছে স্পিসিস। এবং আমরা যে বলছি হোমোস্যাপিয়েন্স, সেই হোমোস্যাপিয়েন্স এর মধ্যেও স্যাপিয়েন্সটা আমরা স্পেসিফিক এপিথেটকেই ডিফাইন করি, যে হ্যাঁ, এটাই হচ্ছে এই জেনাসের অন্তর্ভুক্ত একটা স্পিসিস। তো স্পিসিসের ডেফিনেশন কি? স্পিসিস হচ্ছে গ্রুপ অফ পপুলেশন, একটা নির্দিষ্ট জনগোষ্ঠী, একটা গোষ্ঠী, মানে একটা অফ ইন্ডিভিজুয়ালস, পপুলেশন অফ ইন্ডিভিজুয়ালস, নির্দিষ্ট একটা প্রকারের জীবের জনগোষ্ঠী, যেখানে যাদের ক্ষমতা রয়েছে, দে হ্যাভ দ্য পোটেনশিয়াল, হ্যাভিং দ্য পোটেনশিয়াল টু ইন্টারব্রিড, এরা নিজেদের মধ্যে প্রজননে সক্ষম। একটি প্রজাতি অন্য প্রজাতির সঙ্গে যদি জনন করে, তাহলে আমরা জানি যে প্রজন্মটা সৃষ্টি হয়, সেই প্রজন্মটি নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে না, রাইট? মিউল বা এগুলো দেখেছো তোমরা, ঠিক আছে? তো টাইগারের সঙ্গে লায়নের অনেক ফার্টিলাইজেশন করা হয়েছে, তো উৎপন্ন হয়েছে লাইগার, টাইগন, তাই তো? কিন্তু এরা সবাই ইনফার্টাইল। তো স্পেসিস হচ্ছে সেই জনগোষ্ঠীগুলি, মানে সেই জীবের গোষ্ঠী যারা নিজেদের মধ্যে প্রজননে সক্ষম, অ্যান্ড প্রডিউস ফার্টাইল, প্রডিউস সাস্টেনেবল, যারা নিজেদের এরা প্রজনন করবে এরকম নয়। প্রজনন তুমি তো দেখতে পাবে, প্রজনন টাইগার এন্ড লায়নেরও হচ্ছে, বাট তারা কি আলাদা একই স্পিসিসের মধ্যে পড়ছে না? কারণ তারা যে প্রজন্মটা সৃষ্টি করে, এদের মধ্যে অনেকে রয়েছে যারা সার্ভাইভই করতে পারে না, সাস্টেনেবল নয়। আবার সাস্টেনেবল অ্যাট দ্য সেম টাইম ফার্টাইল, সাস্টেনেবল অ্যান্ড ফার্টাইল
অফস্প্রিং যদি তৈরি করতে সক্ষম হয় এরা প্রজননের মাধ্যমে, তাহলেই আমি সেই গোষ্ঠীটাকে বলতে পারি স্পিসিস। ক্লিয়ার? বা প্রজাতি। নেক্সট হচ্ছে যে ট্রাই টু ট্রেস দ্য ভেরিয়েশন কম্পোনেন্টস অফ হিউম্যান ইভলিউশন। আমি তোমাকে মানুষের যদি বলি যে ব্রেন সাইজ নিয়ে নাও, তাই তো, মস্তিষ্কের আকার, তারপর মস্তিষ্কের কাজগুলি, ফাংশন, স্কেলেটাল স্ট্রাকচার, বাহ্যিক শারীরিক যে গঠনটা, তাই তো, স্কেলেটাল গঠন, এবং ডায়েটারি প্রেফারেন্স, কি রকম ডায়েট ব্যবহার করে, এগুলোকে ব্যবহার করে ট্রেস করো কম্পোনেন্ট গুলিকে। তো একটা টেবিল টাইপের বানাতে পারি আমরা, টেবিলের ফর্মে যদি দেখি। তো নাও, কি কি ফিচার বললো আমাদের, সেগুলি হচ্ছে, আমরা হিউম্যান ইভলিউশন স্টেজ গুলো দেখতে চাইছি, তাই তো। তো হিউম্যান ইভলিউশন স্টেজ গুলো একদিকে রাখছি, হিউম্যান ইভলিউশন স্টেজেস, সাইজ অফ ব্রেন একদিকে, স্কেলেটাল স্ট্রাকচার যেটা ছিল সেটা, তাই তো, ফুড হ্যাবিট বা যেটা ডায়েটারি ফিচার যেটা বললো, ডায়েটারি, এন্ড তার সঙ্গে কিছু ফিচার নিচ্ছি। তো কিছু স্পেশাল ফিচার এখানে লিখছি, কিছু স্পেশাল ফিচার, স্পেশাল ফিচার্স, ডায়েটারি প্রেফারেন্স, ডায়েটারি প্রেফারেন্স ছিল, ডায়েটারি প্রেফারেন্স বা ফুড হ্যাবিট, ফুড হ্যাবিট, বডি পোশ্চার বা বলতে পারো স্কেলেটাল স্ট্রাকচার গুলি, তাই তো, তারপর ব্রেনের সাইজ। এই সমস্ত ফিচার গুলোকে নিয়ে যদি হিউম্যান ইভলিউশনের স্টেজ গুলি দেখাই, ঠিক আছে, হিউম্যান ইভলিউশন স্টেজ, হিউম্যান ইভলিউশন স্টেজেস। ওকে, তো প্রথম আসে, বলেছিলাম, ড্রায়োপেথিকাস, রাইট? ড্রায়োপেথিকাস, ড্রায়োপেথিকাস, ড্রায়োপেথিকাসদের আমাদের ব্রেন সাইজ সম্বন্ধে জানা নেই। তবে আমরা জানতাম যে হ্যাঁ, এরা এপ লাইক, তো এদের নাকেল ওয়াকিং রয়েছে, নাকেল ওয়াকিং মানে ঝুঁকে ঝুঁকে হাঁটে কিরকম গরিলা গুলি, এপ গুলি, তো এদের মধ্যে নাকেল ওয়াকিং দেখতে পাওয়া যেত। তো লিখতে পারি নাকেল ওয়াকিং। আর এপের মতো, আমরা জানি অনেকটা এপের মতো দেখতে, তাই তো, এপের মতো সবকিছু, এদের তো এপের মতো চলতো। কি খেত এরা? এরা ফল খেত, তাই তো, লিভস, ফ্রুটস। ফিচার যদি বলো, তো এদের হাতের সাইজ গুলো একই রকম, ইকুয়াল সাইজ আর্ম, হাতের ইকুয়াল সাইজ আর্মস এন্ড লেগস, হাত পা একই রকম গঠন, তো অনেকটা এপের মতো। লার্জ ক্যানাইন, অনেক বড় বড় ক্যানাইন দেখতে পাচ্ছেন, ঠিক এরকম ছিল। ক্যানাইনের, ক্যানাইন গুলি বড়, ক্যানাইন মানে কোনটা বোঝা যায়? আমরা ক্যানাইন হচ্ছে ইনসাইজের প্রথমের দিকে রয়েছে, দাঁতের রয়েছে, তো ক্যানাইন। তো নেক্সট গ্রুপ হচ্ছে ডায়াবেটিকাস হয়ে গেল। ডায়াবেটিকাসের পরে আসে রামাপেথিকাস। রামাপেথিকাস ব্রেন সাইজ সম্বন্ধে আমাদের জানা নেই, তবে জানি হচ্ছে আমরা জানি যে রামাপেথিকাসদের মধ্যে একই রকমই, একই রকম নয়, এরা একটু ইরেক্ট হয়েছিল, তাই তো, সেমি ইরেক্ট পোস্টার দেখা যায়, ঠিক আছে, তো এদের মধ্যে সেমি ইরেক্ট পোস্টার চলে আসে। দেন, তো রামাপেথিকাস में क्या होता है, রামাপেথিকাসে কি হয়, রামাপেথিকাসে আমরা দেখতে পাই যে রামাপেথিকাসের মধ্যে, যেমন রামাপেথিকাসে प्रोफाइल आइकन একটু, अंदर कर लीजिए। बेटा आप छोटी छोटी चीजें ना ये ध्यान दिया करो आप प्लीज स्क्रीन पे। রামাপেথিকাসে যেমন ছিল সম্পূর্ণরূপে এরা এদের মতো চলাচল করতো, কিন্তু রামাপেথিকাসরা একটু মানুষের মতো ছিল। আমরা জানি রামাপেথিকাস হচ্ছে মোর হিউম্যান লাইক, তো বেশি হিউম্যান লাইক, মানুষের মতো। তো এরা, এদের মধ্যে সেমি পোষে চলে আসে, অর্থাৎ একটু বেঁকে বেঁকে চলা শুরু করে দেয়। এবং কি খাওয়া শুরু করে এরা? নাটস, বীজ, এগুলি। এদের কি ফিচার ছিল? এদের ক্যানাইনের সঙ্গে সঙ্গে মোলার গুলি, এদের ক্যানাইন গুলি ছোট কিন্তু এদের মোলার গুলি বড় হতে শুরু করে দেয়। তো এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এদের ক্যানাইন ছোট এবং মোলার গুলি বড় হতে শুরু করে, লার্জ মোলার্স অ্যান্ড স্মল ক্যানাইন। দেন নেক্সট রামাপেথিকাস হয়ে গেল। রামাপেথিকাসের পরে আমরা জানি যে অস্ট্রালোপেথিকাস বা হোমো হ্যাবিলিস সম্বন্ধে আমরা জেনেছি। হোমো হ্যাবিলিস, হোমো হ্যাবিলিস দের আমরা ফিচার দেখলাম যে হোমো হ্যাবিলিস কত ছিল, 650, তাই তো, প্রায় এরকমই। এদের ব্রেন সাইজ ক্যাপাসিটিটা দেওয়া দেওয়া ছিল, সেটা দেওয়া ছিল, দেখো, ব্রেন সাইজ দেওয়া ছিল প্রায় 650 থেকে 800 কিউবিক সেন্টিমিটার, তাই তো, মস্তিষ্কের আয়তন 650 to 800 সিসি। আর এদের পোস্টারটা কিরকম হলো? এদের এরা দেখতে পাওয়া যায় অনেকটা, এরা ইরেক্ট পোস্টার দেখতে পাওয়া যায় এদের, সম্পূর্ণটা ইরেক্ট না, বাট
নিতে পারে। এখানে কমপ্লিট ইরেক্ট পোস্টার চলে এসেছিল, কমপ্লিটলি ইরেক্ট পোস্টার। কি খেত এরা? এরা মিট খেত, এদেরকে বলতে পারি অমনিভোরস। হোমো হ্যাবিলিস একদম এক্সাক্ট কমপ্লিট বলতে পারবো না। হোমো হ্যাবিলিস এর মধ্যে আগে ছিল অস্ট্রালোপিথিকাস। অস্ট্রালোপিথিকাস গুলিতে কিন্তু এরা ফ্রুট খেত। আর হোমো হ্যাবিলিস গুলিকে তো আমরা কার্নিফেরাস বলতে পারি, বাট ফ্রুট ইজ স্পেসিফাইড, ফ্রুট এন্ড কার্নিফেরাস ফুড। ওকে। দেন হোমো ইরেক্টাস যেটি আসবে, হোমো ইরেক্টাস এর মধ্যে প্রায় 900 সিসি দেখা গেছিল। ঠিক আছে। এন্ড এটা কমপ্লিট ইরেক্ট পোস্টার দেখা যায়, আর এরা পুরো কার্নিভোরাস, এরা মিট খেত। কার্নিভোরাস না অমনিভোরাস, শুধু মাংস নয়, মাংসের সঙ্গে ফ্রুট, তো এরা সর্বভুক হয়ে যায়, অমনিভোরাস। ওকে। এরা বিভিন্ন ধরনের কি করতে শুরু করে, এরা হান্টিং করার জন্য বিভিন্ন ধরনের বোন, স্টোন, এই টুল গুলো ব্যবহার করতে শুরু করে দেয়। দেন ফাইনালি আসে মানুষের, পরবর্তীতে আসে হোমো স্যাপিয়েন্স, যেটা বর্তমান যুগের আছে আমরা। স্যাপিয়েন্স এর আগে ছিল নিয়ান্ডারথাল, রাইট? নিয়ান্ডারথালদের মধ্যে কি ছিল? নিয়ান্ডারথাল ক্ষেত্রে এটা 1300 সিসির মতো, 1400 সিসি প্রায়, 1400 সিসি ব্রেন ক্যাপাসিটি, ইরেক্ট পশ্চার। এরাও অমনিভোর ছিল। ফিচার কি? এরা নিজেদের কেভের মধ্যে, আমাদের নিজেদেরকে কেভের মধ্যে ইনহ্যাবিনেট করতো, ইনহ্যাবিটেড। এরা গুহার মধ্যে লুকিয়েছিল, এরা পেইন্টিং করতো, এদের মধ্যে কালচার চলে আসে। তো ফার্স্ট মডার্ন ম্যান যদি কেউ জিজ্ঞেস করে, তো সে ফার্স্ট মডার্ন ম্যান কিন্তু এই নিয়ান্ডারথালরাই ছিল। তারপর নিয়ান্ডারথালের পরে আসে একদম মডার্ন ম্যান, সেটা হচ্ছে হোমোস্যাপিয়েন্স, আধুনিক মানুষ, হোমোস্যাপিয়েন্স, যার ব্রেন ক্যাপাসিটি 1200 থেকে 1600 সিসি, এবং এটাও কমপ্লিট ইরেক্ট পোস্টার, অমনিভোরাস, সর্বভুক। এদের আবার এখানে ল্যাঙ্গুয়েজ, আমরা জানি কৃষিকাজ, এগ্রিকালচার, কালচার, আর্ট, এই সমস্ত জিনিসগুলি এদের মধ্যে চলে আসে। দিস আর দ্য অল ফিচার দ্যাট মানুষের বিবর্তনে, মানব বিবর্তনে এই সমস্ত জিনিসগুলি পরিবর্তন হয়েছে। মানুষের মস্তিষ্কের আয়তন, মানুষের আহ আকার, গঠনটা, এই সমস্ত জিনিসগুলি পরিবর্তন হয়েছে। ফাইন্ড আউট থ্রু ইন্টারনেট অ্যান্ড পপুলার সায়েন্স আর্টিকেলস whether animals other than man has সেলফ কনসিয়াসনেস। মানুষ ছাড়া অন্য অন্য কোনো প্রাণীর মধ্যে কি সেলফ কনসিয়াসনেস রয়েছে? তো এটা যদি খুঁজে দেখো, তো দেখা যায় যে ডলফিন, ডলফিনের কাছে সেলফ কনসিয়াসনেস রয়েছে, এবং ডলফিনের আইকিউ অনেক বেশি। ঠিক আছে। এরা নিজেদেরকে আহ, এরা নিজেদেরকে সেন্স, দে হ্যাভ দ্য সেন্স টু সেলফ, নিজেদের প্রতি এদেরও নজর রয়েছে, সেলফ কনসিয়াসনেস বলে আত্মসতর্কতা। ঠিক আছে। এরা হুইসেল করতে পারে, বাঁশি বাজাতে পারে, টেল স্ল্যাপ করতে পারে, বিভিন্ন রকম বডি মুভমেন্ট গুলি করতে পারে নিজেদের মধ্যে, একে অপরকে আমরা যেমন ওয়েভ করি, হাই হ্যালো, সেরকম বডি মুভমেন্ট টু কমিউনিকেট এদের মধ্যে দেখা যায়। ওকে। আদার প্রাইমেটস যদি বলি, এছাড়াও গরিলা, তুমি যদি কখনো জু এর মধ্যে গেছো, তো গরিলা, তাই তো, শিম্প্যাঞ্জি, এদের মধ্যে একটু হলেও সেলফ কনসিয়াসনেস রয়েছে। ওকে। List 10 modern day animals and using internet resources linked to a corresponding ancient fossils, name both. তো যদি ফসিলের সম্বন্ধে জিজ্ঞেস করা হয় 10টা, তো ইন্টারনেট সাহায্য নিতে পারে। তো টোটাল যদি 10টা ব্যাখ্যা করি, আমরা একদিকে লিখছি নেম অফ দ্য অ্যানিমালস, প্রাণীর নামটি লিখবো একদিকে, অন্যদিকে ফসিলের নাম, name of the fossil। তো প্রথম যদি একটা শুরু করি, যেটা সব থেকে পপুলার বলেছিলাম, সেটা হচ্ছে হর্স। ঘোড়া সব থেকে বেশি পপুলার এদের মধ্যে, হর্স। এবং এর ফসিল গুলির নাম হচ্ছে ইওহিপ্পাস, এরকম একটা ফসিল পাওয়া যায়। মানুষের ক্ষেত্রে আমি অলরেডি, আমরা মানব বিবর্তনে পড়লাম, তো প্রথম যেটা সেটাই দেখে দিচ্ছি, রামাপেথিকাস। এলিফ্যান্ট বা হাতির ক্ষেত্রেও পাওয়া যায়, যেগুলিকে আমরা বলি মো এরিথাস, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। হোয়েল, তিমির ক্ষেত্রে, তিমিরও পাওয়া যায় কিছু প্রচেষ্টা, পোটোসিটাস। সাপ, সাপের সেরকম সেরকম নেই। মাছের রয়েছে, ফিশের অ্যারান্ডা স্পিস, বা তোমরা শিলাকান্ত লিখতে পারো, রাইট? শিলাকান্ত, যেটা বর্তমানে পাওয়া গেছে ফসিল, সেটাও লিখতে পারো। জিরাফের আছে প্যালায়োভেগাস। ক্যামেল বা উটের ছিল পাইলোপাস। আরেকটা ইম্পর্টেন্ট লিখেছি ব্যাট বা বাদুড়ের ক্ষেত্রেও পাওয়া যায়। বাদুড়ের রয়েছে আর্কেনোপটেরিস। ওকে। তো এরকম কিছু 10টা রয়েছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যদি কেউ জিজ্ঞেস করে,
তো মানুষের গুলিতে আমরা জানি, মানব বিবর্তনে পড়লাম আমরা রামাপেথিকাস, এখানে যতগুলি লিখলাম আমি, রামাপেথিকাস, টায়োপেথিকাস, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, নিয়ান্ডারথালস, হোমো স্যাপিয়েন্স, ঠিক আছে। এলিফ্যান্টদের মধ্যেও আসে, ইম্পর্টেন্ট হয়ে যায়। এটা আমাদের ব্যাড ইম্পর্টেন্ট, ঠিক আছে। মাছেরটা অনেক সময় জিজ্ঞেস করে নেওয়া হয়, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কিছু প্রাণী এবং তাদের ফসিলের নাম। প্র্যাকটিস ড্রয়িং ভেরিয়াস অ্যানিমাল অ্যান্ড প্লান্টস। তো এটা নিজে করতে পারবে ঘরের মধ্যে। বিভিন্ন যে কোনো বই তুলে না, এই বইয়ের মধ্যেই মনে করো যে সমস্ত যতগুলি অ্যানিমাল বা প্ল্যান্ট রয়েছে, এই যে মানব বিবর্তনের সবগুলি প্যাটার্ন, সবগুলি না আঁকতে পারলে যে একজ্যাক্ট দেখে নেবে যে কিভাবে শিম্পাঞ্জি গুলি থেকে শিশু শিম্পাঞ্জির সঙ্গে মানবের সিমিলারিটি রয়েছে। তারপরে আমরা দেখলাম ডাইনোসরের মধ্যে সব থেকে ভয়ঙ্কর ডাইনোসর ছিল ডাইনোসরাস স্টাইনোসরাস রেক্স, তাই তো, যার হাইট 20 ফুটের মতো লম্বা ছিল এবং যার আহ তলোয়ারের মতো ড্যাগার সাইজ টিথ ছিল, ঠিক আছে। প্লান্টস এর মধ্যে আমরা দেখলাম বিভিন্ন রকমের প্লান্টস পাওয়া যেত বিভিন্ন যুগে, তাই তো। ক্রেটেশিয়াস যুগে আলাদা ছিল, দেন জুরাসিক যুগে আলাদা ছিল, তারপর টার্সিয়ারি যুগে আলাদা ছিল। এখানে সব দেখতে পারো, এখানে রয়েছে এই যে এই সমস্ত গুলো, জিঙ্কো, তারপর অ্যাঞ্জিওস্পার্ম সবগুলি। ওকে, দেন এগুলি, ঠিক আছে। আমরা এখানে তোমাদেরকে এখানে কেন আঁকতে বলেছি যে বিভিন্ন রকম অ্যানিমাল বা প্লান্টস কে ড্র করো, দ্যাট ইজ বিকজ যে যখনই তোমরা এগুলো আঁকবে তখন তোমরা সিমিলারিটি দেখতে পাবে, যে সিমিলার যেমন জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে যতটা সিমিলারিটি থাকবে, জিমনোস্পার্ম অ্যালগির মধ্যে ততটা থাকবে না। কারণ অ্যালগি অনেক আগে এসছে, অ্যালগি থেকে সেখান থেকে ব্রায়োফাইট, দেন টেরিডোফাইট, দেন জিমনোস্পার্ম, দেন অ্যাঞ্জিওস্পার্ম। এদের মধ্যে কি পার্থক্য? যে একজনের কাছে বীজ রয়েছে, বীজ 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 ফল দিয়ে ঢাকা থাকে, আরেকজনের কাছে নেই, এটাই পার্থক্য, তাই তো। একজনের কাছে একজন সুপ্ত বীজি, একজন ব্যক্ত বীজি, এটাই পার্থক্য। কিন্তু অ্যালগির ক্ষেত্রে এরকম ফলের কনসেপ্টটাই আসে না, তো এরা অনেকভাবে আলাদা, তাই যত বেশি বিবর্তনে যত বেশি তারা কাছে কাছে অবস্থা থাকবে, তারা বেশি পরিমাণ তত বৈশিষ্ট্য নিজেদের মধ্যে শেয়ার করবে। ডিসক্রাইব ওয়ান এক্সাম্পল অফ অ্যাডাপটিভ রেডিয়েশন। অ্যাডাপটিভ রেডিয়েশন একটা উদাহরণ দাও। অভিযোজিত বিকিরণ, তাই আমি এটাকে ডিসক্রাইব করতে বলেছি, তো আমরা দেখে নিচ্ছি একটু। অভিযোজিত বিকিরণ হচ্ছে কি? অভিযোজিত বিকিরণ কথাটার অর্থ হলো যখন অভিযোজনের মাধ্যমে একটি প্রজাতি থেকে একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মধ্যে ভিন্ন ভিন্ন প্রজাতির সৃষ্টি হয়। যেমন আমি উদাহরণ হিসেবে এখানে নিচ্ছি গ্যালাপাগোস আইল্যান্ডে ডারউইন ফিঞ্চগুলি। ডারউইন যে ফিঞ্চগুলি লক্ষ্য করেছিলেন সেগুলি, ডারউইন ফিঞ্চেস অন গ্যালাপাগোস আইল্যান্ড। তো যে প্রাথমিক, ফার্স্ট লেটস আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ অ্যাডাপটিভ রেডিয়েশন। অ্যাডাপটিভ রেডিয়েশন হচ্ছে যখন ওয়েন ডিফারেন্ট স্পিসিস এরা উৎপত্তি নিচ্ছে ফ্রম একটা কমন অ্যানসেস্টার, একই পূর্বপুরুষ থেকে, কমন অ্যানসেস্টার থেকে, ইন আ একই ভৌগোলিক অঞ্চলের মধ্যেই, জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যেই, ডিফারেন্ট অ্যারাইজিং ফ্রম বাই বাই কি বলো, বিভিন্ন ধরনের গভর্ন বাই কিসের দ্বারা এটা হয়? ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে, ন্যাচারাল সিলেকশন অ্যান্ড অ্যাডাপ্টেশন। তো এরকমই হয়েছিল গ্যালাপাগোস আইল্যান্ডে। গ্যালাপাগোস আইল্যান্ডে কি ছিল? প্রধান একটি ফিঞ্চ ছিল, যে ফিঞ্চটির ফিডিং হ্যাবিট কি ছিল? তো এই ডারউইন ফিঞ্চে এই গভর্নিং মানে এই কি কম্পিটিশন ছিল যে এরা এদের ফিডিং হ্যাবিট কে স্যুট করার জন্য, এরা এদের যে খাদ্য বা কোন খাবারটি খাবে তার ভিত্তিতে এদের যে বিক গুলি ছিল, সেই বিক গুলির মধ্যে ভ্যারাইটি চলে আসে, ভ্যারাইটিস অফ বিক। যেমন প্রথমে ছিল যে প্রাথমিক যে অ্যানসেস্টারটি ছিল, অ্যানসেস্টার ফিঞ্চ যেটা ছিল, সেটি কি রকম ছিল? সেটি ছিল সিড ইটিং, এরা বীজ খেত। তো এদের যে চঞ্চুটি ছিল, সেই চঞ্চুটি আলাদা রকম ছিল। তারপর যখন সবাই যদি বীজ খেতে শুরু করে তাহলে বীজ কম পড়ে যাবে। তো এদের মধ্যে কিছু ফিঞ্চ ছিল যারা কি করতে শুরু করলো, যারা গিয়ে কেউ হয়তো মাংসাশীতে পরিণত হলো, কার্নিভোরস। কিছু ছিল যারা গিয়ে হার্বিভোরে পরিণত হলো, যারা হয়তো ঘাস তৃণভোজী হয়ে গেল। কিছু ইনসেক্টিভোর, পতঙ্গভোগ হয়ে গেল।
তো এই বেসিসে এদের ফিঞ্চ প্যাটার্ন গুলো চেঞ্জ হয়ে গেল, এদের চঞ্চুর প্যাটার্ন গুলো চেঞ্জ হয়ে গেল, এবং নতুন নতুন প্রজাতির সৃষ্টি হলো। তো এই যে একটা সিম্পল টাইপ থেকে একটা কি মানে পুরো সবগুলো গ্যালাপাগোস আইল্যান্ডের মধ্যে হচ্ছে, একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মধ্যে কম্পিটিশনের কারণে এবং ন্যাচারাল সিলেকশনের কারণে, তাই তো, প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে অভিযোজিত হয়ে একটি প্রধান প্রজাতি থেকে অন্যান্য প্রজাতির বিকিরণ হয়, সেটাকে আমরা বলছি অভিযোজিত বিকিরণ বা অ্যাডাপটিভ রেডিয়েশন। ওকে, আচ্ছা, নেক্সট ইজ, ক্যান উই কল হিউম্যান ইভলিউশন অ্যাজ অ্যাডাপটিভ রেডিয়েশন? তো অ্যাডাপটিভ রেডিয়েশন সম্বন্ধে আমরা বোঝা গেছে যে অভিযোজিত বিকিরণ কিভাবে। তাহলে কি আমরা মানুষের বিবর্তন যেটা দেখলাম, মানুষের বিবর্তন দেখলাম যে কিভাবে হয়েছে, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, নিয়ান্ডারথাল, হোমো স্যাপিয়েন্স, এটাকেও কি আমি অভিযোজিত বিকিরণে অন্তর্ভুক্ত করতে পারি? তো এখানে কনসেপ্টটা আসে যে অ্যাডাপটিভ রেডিয়েশন একটা কমন অ্যানসেস্টর থাকবে, কিন্তু মানুষের ক্ষেত্রে আমরা দেখেছি কমন অ্যানসেস্টরই রয়েছে, সবারই তো সেই ডায়াবেটিকাস ডায়াবেটিকাস থেকে এসেছে, রাইট? তাহলে মানুষের ক্ষেত্রে এরকম বিভিন্ন প্যাটার্ন গুলি কেন হলো, মানুষের ক্ষেত্রে হোমোস্যাপিয়েন্স, হোমো ইরেক্টাস, এগুলি, তো এগুলো কি অ্যাডাপটিভ রেডিয়েশন বলতে পারি? না। কেননা, কারণ এদের মধ্যে একটা, মানুষের কি ছিল, হিউম্যানের মধ্যে, অলদো দে হ্যাভ কমন অ্যানসেস্টার, যদিও এদেরও মধ্যে একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি হয়েছে, কিন্তু হিউম্যানসে কি রয়েছে, হিউম্যানস হ্যাভ আন্ডারগন, এদের মধ্যে একবারে পরিবর্তন হয়নি, এর কি হয়েছে, প্রোগ্রেসিভ একটা অল্টারনেশন দেখা গেছে, হিউম্যানস হ্যাভ আন্ডারগন প্রোগ্রেসিভ অল্টারনেশন। কার ভিত্তিতে? বিভিন্ন রকম ইটিং প্রেফারেন্স আমরা জানি, তাই তো। আমরা দেখলাম যে অনেকে ছিল যারা তৃণভোজী ছিল, তারপরে মাংসাশীতে পরিণত হয়েছে, তারপরে সর্বভুক, তাই তো। ইটিং প্রেফারেন্স, বডি স্ট্রাকচার, এই ভিত্তিতে এদের মধ্যে বিভিন্ন রকম পরিবর্তন এসছে। তো এখানে কি হয়নি, এরা একটা প্রজাতি থেকে বিভিন্ন প্রজাতিতে পরিণত হয়নি, ডিফারেন্ট স্পিসিস সৃষ্টি হয়নি। এখানে কি হয়েছে, এখানে একটি অ্যানসেস্টর থেকে প্রোগ্রেসিভ ভাবে একের পর এক প্রজাতি সৃষ্টি হয়েছে, একের পর এক প্রজাতি সৃষ্টি হয়েছে, বিলুপ্ত হয়েছে, নতুন প্রজাতি, নতুন প্রজাতি, এভাবে সব থেকে মডার্ন রূপটা এসেছে। তো এটা অ্যাডাপটিভ রেডিয়েশন নয়। তো হিউম্যান ইভলিউশন ইজ নট অ্যাডাপটিভ রেডিয়েশন। অ্যাডাপটিভ রেডিয়েশন উদাহরণ, একটা গ্যালাপাগোস আইল্যান্ডে ফিঞ্চ হয়ে যাবে, আরেকটা হবে মার্সুপিয়ালস ইন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার মার্সুপিয়াল গুলি। আর একটি ভৌগোলিক অঞ্চলের মধ্যে যদি দুটি অ্যাডাপটিভ রেডিয়েশন চলতে থাকে, তাহলে এরা জানি বিভিন্ন থাকো কি হবে, এই প্রজাতি কি করবে, নিজের নিজের পতঙ্গ ভোগ, নিজের কার্নিভোরিয়াম তৈরি করবে, আবার এই প্রজাতিও নিজের পতঙ্গ ভোগ, নিজের মাংস তৈরি করবে। তো এরা যেহেতু একই রকম কাজের জন্য নিজেদেরকে মডিফাই করছে, তো আমরা এটা কোন ধরনের বিবর্তনে এনেছিলাম, সেটা ছিল অপসারী না অভিসারী, একই দিকে আসে, এবং সেটাকে বলছিলাম সমবৃত্তীয় অঙ্গ চলে আসবে এদের মধ্যে, তাই তো, অ্যানালগাস অর্গ্যানস। আর এই বিবর্তনটাকে বলেছিলাম আমরা কনভার্জেন্স, তাই তো। তো একই অঞ্চলে যদি দুটো অ্যাডাপটিভ রেডিয়েশন চলে, তাহলে সেটা কনভার্জেন্স ইভলিউশনের উদাহরণ, এবং অ্যানালজি দেখা যায় তাদের মধ্যে, সমবৃত্তীয় অঙ্গ অনেকগুলি দেখতে পাওয়া যায়। Next question is, next and the last question, that is, using various resources such as তোমার স্কুল লাইব্রেরি, ইন্টারনেট, এই সমস্ত নিয়ে বলো যে ইভলিউশনারি স্টেজেস অফ এনি ওয়ান অ্যানিমাল, যে কোনো একটা প্রাণী, এখানে হর্স, আমি বলছি হর্সটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমাদের সময় আগে স্কুলে পড়ানো হতো এটা। তো হর্স এটা দেখে নিই আমরা, হর্সে কি রয়েছে, জাস্ট ফর বেসিক নলেজ। তো ইওসিন যুগে, মনে রাখবো, ইওসিন যুগে হর্সের সব নাম হিপ্পাস, ইকুয়াস, এই টার্মগুলো আসবে। ইওসিন যুগে হর্সের ইভলিউশন শুরু হয়েছিল, হর্স ইভলিউশন, ঘোড়ার বিবর্তন ইওসিন যুগে শুরু হয়, তাই তো। প্রথম এসেছিল ইও হিপ্পাস, তারপর সেখান থেকে আসে মেসো হিপ্পাস, মেসো হিপ্পাস থেকে আসে মেরিচিপ্পাস, প্লায়ো হিপ্পাস, এন্ড বর্তমানে ইকুয়াস। এটা একটা প্যাটার্ন ছিল, এটা একটা স্টেপ ওয়াইজ ইভলিউশনারি ফেজ গুলি বলতে পারো। তো কোন কোন ভিত্তিতে এদের মধ্যে বিবর্তন এসছে, সেই বিবর্তনের ভিত্তিগুলি হলো, তাহলে বিবর্তনের ভিত্তিগুলো আমরা এভাবে লিখতে পারি, ইভলিউশনারি থ্রেড যেগুলিকে বলে। কি ছিল, সে ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, এগুলো কিন্তু এক যুগে আসেনি, ইওসিন যুগে ইওহিপ্পাসকে দেখা গেছে, আর মডার্ন যুগে কোনটা পাওয়া যায়, ইকুয়াসকে। তো এদের প্রথম যে বৈশিষ্ট্য ছিল ইনক্রিজ ইন বডি সাইজ। তো প্রথমে দেখা গেছে এদের যে সাইজ গুলো ছিল অনেকটা ছাগলের হাইটের, তো অনেক ছোট গোট হাইটের ছিল। পরবর্তী এখনকার ঘোড়াগুলি আমরা দেখি অনেকটা বড় হয়, তাই তো, অনেকটাই বড়। তো ইনক্রিজ ইন বডি সাইজ প্রথম পয়েন্ট ছিল। দুই, এলংগেটেড নেক, প্রথমে যেগুলি ছিল তাদের গলাটি
অত বেশি, সে কারণ হাইট কম ছিল। এবার হাইট কম হলে তাদেরকে দেখো এরা তৃণভোজী প্রধানত, রাইট? এবার যখন হাইট কম ছিল, তো এদেরকে বেশি দূর মুভ করতে হতো না। বাট যখন হাইট বেশি হয়ে গেল, তো এদের এই গ্রীবার দৈর্ঘ্য বা এদের যে গলার দৈর্ঘ্য সেটাও বৃদ্ধি পায়, কারণ এদেরকে ঝুঁকে এখানে ঘাস খেতে হবে, রাইট? তো এলংগেটেড নেক দেখা যায়। দেন এক্সপেনশন অফ দ্য থার্ড জিভ। সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা ছিল না, সেটা হচ্ছে এদের পায়ের, এদের জীবাশ্মগুলি যে পাওয়া যায়, জীবাশ্মগুলির মধ্যে আমরা মেইনলি দেখেছিলাম পায়ের ফুট প্যারামিটার গুলো। তো এদের যে থার্ড ডিজিট ছিল, থার্ড ডিজিট প্রথমে দিকে খুবই ছোট ছিল, ধীরে ধীরে সেই থার্ড ডিজিটটা বড় হতে শুরু করে দেয়। এবং টিথ অ্যান্ড টিথের মধ্যেও কি দেখা যায়, স্ট্রাকচারাল মডিফিকেশন হবে, স্ট্রাকচারাল কম্পোজিশন এনহ্যান্স হয় টিথের। এনহ্যান্সড কেন? যাতে এরা ঘাসকে আরো ভালোভাবে, তাই তো, যত ভালোভাবে ঘাস খেতে বলতে পারবে। তো আমরা দেখেছি ঘোড়া খুব তাড়াতাড়ি ঘাস খেতে পারে। তো এদের টিথের স্ট্রাকচারাল কম্পোজিশনও চেঞ্জ হয়েছে। দেন ব্রডেনিং অফ দ্য লিম্স, কারণ এরা এরা দৌড়তে, এরা তো এরা দৌড়োয় তৃণভূমি অঞ্চলের মধ্যে, তো এদের যে অগ্রপথ পশ্চাৎপথ তার মধ্যে সেটা মাস্কুলার ডেভেলপমেন্ট অনেক ভালো, তাই তো। ব্রডেনিং হয়েছে, আগে ছোট ছোট ছিল হাত পা সবকিছু, পরে থেকে ব্রডেনিং হয়। ল্যাটারাল ডিজিট গুলি ডিক্রিজ হয়ে যায়, ডিক্রিজ টেন সাইজ। থার্ড ডিজিটটা বড় হয়ে যায়, ল্যাটারাল ডিজিট গুলি ছোট হয়ে যায়। ফুট প্যাটার্ন যদি দেখো, দেন এদের যে ব্যাকটি ছিল, স্ট্রেংথেন ব্যাক দেখা যায়। এদের পিঠ প্যাটার্নটা ছিল না এরকম, এদের যে বিগটা, ব্যাকটা ছিল প্রথমের দিকে অত বেশি ছিল না, নমনীয় ছিল। পরবর্তীতে যত সময় গেছে তত বেশি মাস্কুলার হয়েছে, তত বেশি স্ট্রেংথেন হয়েছে, স্ট্রেংথেন ব্যাক। সেভেন্থ পয়েন্ট। এন্ড এইট, এদের সেন্স অর্গান অ্যান্ড ব্রেন ডেভেলপমেন্ট হয়েছে। ব্রেনের মধ্যে হয়তো তুমি দেখবে ব্রেনের সাইজ ডেভেলপমেন্ট হয়েছে, এদের আহ, সতর্কতা, তাই তো, কত বেশি সেন্সিটিভিটি, এই সমস্ত জিনিসগুলি বৃদ্ধি হয়েছে। তো এভাবেই ধীরে ধীরে প্রথমে ইওসিন যুগে ইওহিপ্পাস, তারপরে ইওসিনের পরে বিভিন্ন বিভিন্ন যুগে ইওহিপ্পাস থেকে মেসোহিপ্পাস, মেসোহিপ্পাস থেকে মেরিচিপ্পাস, মেরিচিপ্পাস থেকে প্লাইওহিপ্পাস, এবং বর্তমান যুগের ইকুয়াস নামে ঘোড়াটি তৈরি হয়। তো এটা হচ্ছে লাইক ঘোড়ার ইভলিউশন। এবার আমরা বলেছিলাম, তাহলে এখানে যদি তুমি দেখো, এখানেও কি হচ্ছে, এখানে কিন্তু অ্যাডাপটিভ রেডিয়েশন হচ্ছে না, অভিযোজিত বিকিরণ কি হচ্ছে না। একটা থেকে কি বিভিন্ন রকম প্রজাতির সৃষ্টি হয়েছে না, একটা থেকে হয়নি। এখানে কি হয়েছে, একটি প্রধান কমন অ্যানসেস্টর ছিল, কিন্তু সেই অ্যানসেস্টর থেকে একটা প্রোগ্রেসিভ ওয়েতে, তো একটি ধারাবাহিক প্রসেসের মাধ্যমে ধারাবাহিক ভাবে একের পর এক নতুন নতুন জীবের সৃষ্টি হয়েছে। এবং কি কি ট্রেড তারা শেয়ার করেছে, নিজেদের বডি সাইজ, নেক, সবগুলো রিলেটেড। দেখো যখন সাইজ বৃদ্ধি পাবে, নিজে যখন সাইজে বৃদ্ধি পাবে, তখন এদের পশ্চাৎপদ অগ্রপদ এদের আকারও বৃদ্ধি পায়। কারণ তারপরে এদের গলার দৈর্ঘ্য বৃদ্ধি পায়, এদের থার্ড ডিজিট অর্থাৎ তৃতীয় যে আঙ্গুলটি ছিল সেটি আকার বৃদ্ধি পায়। কিন্তু ল্যাটারাল ডিজিট যেগুলো ছিল, পার্শ্বীয় পদগুলি, পার্শ্বীয় আঙ্গুলগুলি, সেগুলি আকার ছোট হয়ে যায়। এবং এরা ঘাসকে আরো ভালোভাবে ফিড করার জন্য, আরো ভালোভাবে ঘাস চিবানোর জন্য টিথ কম্পোজিশন চেঞ্জ হয়, ঠিক আছে এগুলি। তো দ্যাটস অল। অ্যান্ড এই চ্যাপ্টারে সব থেকে ইম্পর্টেন্ট এখানে জাস্ট আরেকটা জিনিস বলে দিতে চাই, সেটা হচ্ছে আমরা যদি বিভিন্ন ফসিলস গুলোকে ভালো করে লক্ষ্য করি, তো ফসিলস গুলিতে বিভিন্ন রকম বায়োকেমিস্ট্রিক্যাল কম্পোজিশন পাওয়া যায়। যেমন কিছু ফসিল রয়েছে তাদের যে মধ্যে যে যেমন বোন টোন এগুলো পাবো, এগুলোর মধ্যে যদি আমরা জিন কিছু কিছু জিনিস ডিরাইভ করতে পারি, তো সেখান থেকে বিভিন্ন রকম জৈব রাসায়নিক জিনিসগুলি বায়োকেমিস্ট্রিকে অ্যানালিসিস করে প্রুফ দেওয়া যায় যে হ্যাঁ এরা একই অ্যামিনো অ্যাসিড শেয়ার করছে, অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স শেয়ার করছে, এরা একই ট্রান্সক্রিপশন প্যাটার্ন ফলো করছে, ঠিক আছে? তো বর্তমান যুগে মানুষের মধ্যে দুটো জিনিসের প্যারালাল ইভলিউশন হয়েছে। এক, তাদের ব্রেন সাইজ ডেভেলপমেন্ট হয়েছে। আমরা দেখেছি কিভাবে 650 সিসি ছিল, সেখান থেকে 900 সিসি, 900 থেকে 1200 সিসি, বর্তমান 1400 1200 সিসি এরকম হয়েছিল। আর ল্যাঙ্গুয়েজ, মানুষের মধ্যে ভাষা, আত্মসতর্কতা, সেলফ কনসিয়াসনেস, এই সমস্ত জিনিসগুলি ডেভেলপ হয়েছে, ঠিক আছে। তো দ্যাটস অল। অ্যান্ড ট্রাই করবে এই যে চার্টটা রয়েছে, সেটা হচ্ছে প্রাণী এবং উদ্ভিদের দুটি যে চার্ট ছিল, তো কিভাবে মানুষের বডিতে নয়, যে পৃথিবীতে
একবারে সবকিছু আবির্ভাব হয়নি, যেটা প্রাথমিক যুগে মানুষের তত্ত্ব ছিল যে একবারে যে এসে সবভাবে। কিন্তু বিভিন্ন জীবাশ্মের মাধ্যমে আমরা একটা প্রমাণ পেয়েছি যে হ্যাঁ একসময় ডাইনোসররা এক্সিস্ট করতো। তারপরে ধীরে ধীরে এই ডাইনোসর গুলো বিলুপ্ত হয়ে গেছে। তারপরে একসময় থেরাপসিডরা ছিল, থেকোডন্টরা ছিল। এই প্রুফ গুলো কোথায় পেয়েছি আমরা? এই সবগুলো আমরা জীবাশ্মের মাধ্যমে প্রুফ গুলি পেয়েছি। ঠিক আছে? তো এই চারটায় দুটো জরুরি হয়। এখান থেকে কোশ্চেন আসলে ডাইরেক্টলি কোশ্চেন করবে যুগ দিয়ে, যে কোন যুগে কোনটির আবির্ভাব হয়েছিল, তোমার সেটা থেকে লিঙ্ক করে বলতে দ্যাটস অল দিস চ্যাপ্টার। ভালো করে থিওরি পার্টটা বোঝার পরে অনুশীলনীতে হবে। অনুশীলনীতে বেশিরভাগ জিনিস তো আউট অফ এনসিআরটি আছে, যেমন এই যে নেম অফ ফসিলস, তারপর বাকি যেগুলো বললাম, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, বাট অ্যাটলিস্ট হর্স, ম্যান, ব্যাট, এগুলোর নাম জেনে রাখবে, এগুলি অনেকবার জিজ্ঞেস করা হয়। দ্যাটস অল অ্যাবাউট দিস চ্যাপ্টার। থ্যাংক ইউ, ধন্যবাদ। ডাউট থাকলে